হত্যা বলছে যে মামলাটা। মামলা হলেই গ্রেপ্তার নয়, আইন উপদেষ্টা এটা বলছেন যে মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্ত করে যদি পাওয়া যায়, প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায় তাহলেই গ্রেপ্তার। তাহলে বলছে যা, তাহলে হচ্ছে না কেন? নাকি এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, নাকি সরকার চাইছেই না? না, এই জন্যই তো বলা হয় দেবপ্রিয়র ভাষায় সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে সরকার আছে। আইনও করে ফেলছে যে 24 ঘন্টার ভিতরে যাকে গ্রেপ্তার করা হবে তার পরিবারকে জানাইতে হবে, এবং প্রাইমারি তদন্ত করে দোষী হলে তাকে গ্রেপ্তার করা হবে। হুম। কিন্তু এটা কার্যকরি হচ্ছে না, এটা তো আমাদের অথচ আইন সংবিধানই এই বলে, সরকার এটা তো করছে। আমাদের সংবিধানেই বলা হ্যাঁ, আছে। সংবিধানে আছে, পুলিশ আইনেও আছে যে আপনি সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না, গভীর রাতে গ্রেপ্তার করতে পারবেন না, অনেক নিয়ম আছে, কিছুই মানে না। অর্থাৎ আওয়ামী লীগের সময়, ফেসিবাদের সময় যা ঘটছে ঠিক একই জিনিস অনুকরণ করা হচ্ছে, একটুও পার্থক্য নেই। অথচ দেশটা স্ট্রিম লাইনে আসতে পারে নাই, প্রশাসন ঠিক নাই, পুলিশ ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, কোনো একটি সেক্টর ঠিক নাই। দেশটা একদম একদম বিকল হয়ে গেছে। হুম। এবং আপনি, আমি অর্থনীতিবিদ না, আমার কথা শুনে রাখেন, 26 সালে দেশে দুর্ভিক্ষ হচ্ছে, এবং এই দুর্ভিক্ষ যদি ঠেকানো না যায় এই রাষ্ট্র ফেল স্টেটের দিকে যাবে। আপনি মনে রাখেন, আমি বলে দিচ্ছি, আমি অর্থনীতি, আমি দেবপ্রিয়র মতো ভট্টাচার্যের মতো অর্থনীতিবিদ না, হুম। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, কারণ আমার জন্ম হচ্ছে 54-এ, সুতরাং আমি চোখে দেখেছি সবকিছু। আপনার থিওরি দিয়ে বললে তো আমি বিশ্বাস করবো না, আমি যেটা চোখে দেখেছি। আমি মুক্তিযুদ্ধ করেছি, জি। আমার আকাঙ্ক্ষা আছে এই দেশ কিভাবে চলবে, এটার আকাঙ্ক্ষা আমারও আছে। 71 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি সেটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। জি, খুবই সুতরাং ভয়ঙ্কর আমি একটা কথা আশঙ্কা বলবোই। বা পূর্বাভাসের কথা আপনি বলবেন, 26 সালে দুর্ভিক্ষ হবে। নিঃসন্দেহে খুবই ভয়ঙ্কর বিষয়টি। আপনিও বলছেন, মানে দেবপ্রিয় ভট্টাচার্যকে বারবার রেফার করছেন সরকারের ভেতরে সরকার আছে, এই প্রশ্নটা কয়েকদিন ধরেই খুবই উত্থাপিত হচ্ছে, আপনার কাছেও একটু করতে চাই, কারা সেই সরকারের ভেতরে সরকার? আর সরকারের ভিতরে ধরেন, এই যে ধরেন আপনার জামাত ইসলাম আছে, এনসিপি আছে, এদের নেতা, এনসিপি নেতার 2টা মন্ত্রী আছে না, এখন উপদেষ্টা আছে না, তারা তাদের মাধ্যমে জামাত ইসলাম তাদের ভিতরে হয়তো খেলে। হ্যাঁ, এবং এই 2 ছেলে যদি স্বীকার না করলে তো দেখেন না, সজীব ভুইয়া, সে সিদ্ধান্ত দেয়, সবকিছুতে সিদ্ধান্ত নেয়। আপনার একেটা, অথচ তার ব্যাপারে কত বদনাম, এগুলোর কোনো বিচার নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং তারা সবাই এই উপরের সারি যতগুলো আছে সবগুলা এই ছাত্ররা, যারা ছাত্ররা এখন তো এনসিপি পলিটিক্যাল পার্টি করলে মাইন্ড করে তারা, তারা এখন রাজনীতিবিদ। আর রাজনীতিবিদ হুম। সজীব ভুইয়া তো অনার্সও পাস, মাস্টার্সও পাস করে নাই, আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ওখানে মব সন্ত্রাসের ভয় দেখায় সার্টিফিকেট লয়ে নেবো। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কোনোদিন ওই প্রাইভেট ছোট ইউনিভার্সিটি যায় বলেন? গেছে তো, একটা সার্টিফিকেট লয়ে নেবো। হ্যাঁ, তো এই জন্য বলছি যে এই জন্য এটা ভিন্ন ধরনের একটা এনএসএফ বাংলাদেশে চলছে। এদেরকে নিবৃত্ত না করতে পারলে এই দেশের এই রকম এলোমেলো, দেশটা যে এলোমেলো হয়ে গেছে এটা রক্ষা করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছে যে এই দল ফুলে ভাবে বড় হবে, বড় করার জন্য সময় নিতে চাইছে, কিন্তু এই দল, তারও তো আক্কেল কিছু আছে, এই দল কিন্তু দিনে দিনে ছোট হচ্ছে। কারণ 52 সাল থেকে জি, দুই আমাকে হাজার একটু চব্বিশ এটা সাল এটা একটু পর্যন্ত আসলে সরকারের কাছ থেকে, আপনারা বিভিন্ন সময় সরকারের বা অনেক রাজনৈতিক দলের সাথে কথা বলেন, সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা, যাই হোক, আপনি বলছিলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয় কিনা, হয় এখন এমএ আজিজে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালোভাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যাই হোক সেটা আলোচনার বিষয়বস্তু না, কিন্তু আমার জানা আছে বলে আমি বললাম বিষয়টা। আপনি বলছেন যে মানে এনসিপি মানে কি বড় দল করবার যে চেষ্টা, আপনি কি কোনো ব্যাখ্যা পেয়েছেন কখনো সরকারের কাছ থেকে যে কোন মাপকাঠিতে এনসিপি কে আসলে প্রথম সারির দলের মধ্যে নেওয়া হচ্ছে? এই ব্যাখ্যাটা কি কখনো জুটেছে? ধরেন সেই বিনিয়োগ সম্মেলন থেকে দেখলাম 3টি দলকে ডাকা হলো, তার মধ্যে এনসিপি ছিল, বিএনপি, জামাত, এনসিপি। এখন প্রথম দিন যেই বৈঠক করলো ডক্টর ইউনূস, তখন 4টি দলকে, সেখানে আবার ইসলামী আন্দোলন যোগ হলেন। কোন বিবেচনায় এটা ঠিক করা হচ্ছে? ধরেন আমাদের কাছে যে সাধারণ বিবেচনা আছে যে যেই দলের ভোটার বেশি বা যেই দল বেশিবার ক্ষমতায় থেকেছে, এরকম কোনো বিবেচনাতেই তো বড় নাই, বরং দেখছি নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত, 200 ভোটারের স্বাক্ষর 25 উপজেলায়, সেটি আসলে এনসিপি দিতে পারে নাই, ফলে তার নিবন্ধনটা হয় নাই। 15 দিন আরো সময় দেওয়া হয়েছে এনসিপি কে সহ আরো যে দলগুলো আছে তাদেরকে। তাহলে কোন মাপকাঠিতে বড় দল হিসেবে বিবেচনা করছে সরকার? শোনেন, 144টা দল নির্বাচনের জন্য প্রেয়ার করছে, একটি দরখাস্ত টেকে নাই। হুম। প্রাইমারি সিলেকশনে একটি দরখাস্ত টেকে নাই। এরা পার্টি করবে, দেশের দায়িত্ব নেবে, আপনি বলেন। কিন্তু টাকা নেওয়ার সময়
ডোনেশন নেওয়ার সময় বুদ্ধির ঘাটতি হয় না, কিন্তু ফর্ম পূরণ করতে ঘাটতি হয়। আপনি বলেন, কাগজপত্র জমা দিবে, একটু কোয়ালিফাই করে নাই এদের। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশে বহুত রাজনৈতিক দল আছে, আর কোন দলই থাকা উচিত না। এটা এই দল মানে চাঁদাবাজ তৈরি করা, এই দলই থাকা উচিত না। সুতরাং আমি এই জন্য বলবো যে এখন আপনি দেখেন, শেখ হাসিনা আমি শেষ নির্বাচনে 3টা কিংস পার্টি করেছিল বড় বড় নেতাদের দিয়ে, এবং 300 সিটেই প্রার্থী দিয়েছিল ঘুরে ফিরে, তারা একটিরও জামানত থাকে নাই। আপনি দেখেন এই ছাত্ররা যে নির্বাচন করবে, হয়তো জামাতের সাথেও যদি করে, জামাতের কেউ 2-1টা পাস করবে, কিন্তু এনসিপির কেউ পাস করবে না। কারণ এরা এমন ভাবে বিতর্কিত হয়েছে এই দেশে, ভয়ঙ্কর বিতর্কিত হয়েছে। তাদের কোন উপজেলায়, কোন জায়গায়, কোন জেলায় তেমন ছাত্র মানে সদস্যও নাই। তারা এই যে মিছিল করতে, পদযাত্রা করছে, শুনতে পারছি বিভিন্ন পার্টি থেকে সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, সাপ্লাই দেওয়া হয়, তারা স্বীকার করবে না তাদের লোক। এটা আস্তে আস্তে কেমোথেরাপির মতো আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং আগামী নির্বাচন যে দিবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, এই সময়ের ভিতরে আপনি দেখবেন অনেক প্রার্থী পাবে না, এবং প্রার্থী পাবে না, দিলেও এগুলোর একটারও জামানত থাকবে না। এবং এই যে 8 ব্যাচের ছাত্র এই বিজ্ঞানের যুগে ফ্রাস্ট্রেটেড হবে, এরা দেখবেন সব আপনার লুটেরা হবে, সব দেখবেন মিসক্রিয়েন্ট হয়ে যাবে, সমাজে একেবারে ধ্বংস হয়ে যাবে সমাজটা। এই 8টা ব্যাচ যখন নেক্সট ইলেকশনে ঢুকায় দিবেন, এরপরে সবগুলো ফেল করবে। ফেল করার পরে দেখবেন এই সমাজের এই 8টা জেনারেশন গ্যাপ হয়ে যাবে, যেখানে অটোমেশন আসবে, যেখানে আপনার প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে, সেখানে আপনার শিক্ষা সংস্কার কমিশন নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও বলে নাই তোমরা বাবা ইলেকশনও তোমরা পড়াশোনাও করো, তোমরা সরকারও প্রেসার গ্রুপ করো। উনি প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসাই দিছে, এবং সেখান থেকে সব কমিশন খাচ্ছে, সব A to Z প্রতিযোগিতার সাথে খাচ্ছে। মানে এই ছাত্র জেনারেশন ভয়ঙ্কর ভাবে পুরো নষ্ট করে দিছে, এদের দ্বারা সম্ভব না। এই জন্যে আগে যে সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে থাকতো, দেশের জনগণ কিন্তু আস্থা রাখতো মুক্তির জন্য, যে এই ছাত্ররা এইবারে আন্দোলন করলেই আমরা মুক্তি পাবো। আমরাও কিন্তু 5ই আগস্টে ভাবেছিলাম যে আমরা স্বাধীনতার স্বাদটা পাবো। হ্যাঁ, কিন্তু দেখেন সরকার, এই ইউনূস সরকার সবগুলো মন্ত্রীতে এই নাবালক পোলাপান ঢুকায় দিয়ে আপনার সব লুটতরাজে ঢুকায় দিছে। এখন এখন ছাত্রদের মানসিকতা হচ্ছে বিসিএস দিবে না, ওরা একবারে এমপি হবে, একবারে মন্ত্রী হবে, ওদের ডাইরেক্ট এই নেশা চেপে না দিয়ে দিছে ওদেরকে। তো সুতরাং এরা তো ফ্রাস্ট্রেশন হবে। আবার আজকে বিজ্ঞানের যুগে আজকে বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা করা উচিত ছিল। আমি লিখেছি যে আগামী 10 বছর পরে আমাদের দেশে বুয়েট সহ কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষা কাজে আসবে না। কারণ আপনি আমেরিকায় আছেন, আপনি জানেন এখন অপারেশন করে রোবট, আইওটি, আইটি সুইচে আইওটি আসবে, এখন সব বিজ্ঞান। আমাদের দেশেও তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি রোবটে চলে, কর্মচারী নাই, কর্মী নাই, কয়েকজন ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, না দুইটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফুল। সমস্ত ক্ষেত্রে একটা বিপর্যয় নেমে আসবে বর্তমান পরিস্থিতির কারণে। আমি একটু আবারও সেই বৈঠকের প্রসঙ্গ থেকে আসতে চাই যে যেই 14 দলের এবং জোটের সাথে বৈঠক হলো, বৈঠকে যেখান থেকে শুরু করলাম আলোচনা, মোস্তফা জামাল হায়দার তিনি বলছেন যে এই বক্তব্য, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য বলা হচ্ছে যে তিনি বলছেন যে গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। এই বক্তব্যটা কি বুঝলেন? কারা গন্ডগোল লাগিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে? প্রধান উপদেষ্টা। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার সবসময় জঙ্গি আর স্বাধীনতা বিরোধী শক্তি, এটাকে পুঁজি করতো। এখন এই সরকার প্রথম থেকেই শুরু করছে ফেসিবাদ হচ্ছে পুঁজি, কোনো কিছু হলে এখন ওই ফেসিবাদরাই গন্ডগোল লাগাবে। সুতরাং নির্বাচন যদি ভণ্ডুল করতে চায়, উনি কইবে না যে এখন পরিস্থিতি যা, দেশের অবস্থা এই। তিনি তো একজন শিক্ষিত লোক, তিনি তো সারা বিশ্বে প্রখ্যাত লোক, তিনি তো বলতে পারতেন যে আমি এনজিও করছি, আমি তো চালাতে পারতেছি না, আমি বুঝতে। উনি বলছে তো সাক্ষাৎকারে, নিউ ইয়র্কের সাক্ষাৎকারে বলছে যে আমি যাদের চিনি তাদের উপদেষ্টা বানাইছি। এই যে ধরেন একটা স্কুলে যে আপনার ফাইটার পড়ে এত ছাত্র মারা গেল, শিক্ষক মারা গেল, আপনি বলেন কোন স্বাস্থ্যমন্ত্রীকে দেখছেন, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখছেন? সে তার কোনো খবর নাই, কোনো খবর নাই। আবার এই যে আপনার হসপিটালে যে ছেলেদের দেখেন, কোনো দুর্যোগ ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। আমি ওই সাবেক ডিজি ফায়ার সার্ভিসের, তার সাথে একটা টকশো করতেছিলাম, সে বললো আমাকে
যে রং, এই ছেলেদেরকে বেড়ে ফেলা হয়েছে, অর্ধেক ছেলে মারা গেছে এই কারণে যে কি ওই ছেলে যারা আগুনে পুড়েছে তাদের প্রথম কাজই হচ্ছে আগে ঠান্ডা পানির ভিতর পানি ফ্লো থাকবে, এই পানির ভিতর অর্থাৎ পাইপে যে পানি পড়ে এই পানির নিচে তাদেরকে দেওয়া, তাহলে তাদের জ্বালা পড়া কমবে এবং ক্ষত কমতে থাকবে। অথচ এই লোকগুলোকে নিয়ে সেই বার্ন হসপিটালে নিয়ে গেছে পুরান ঢাকার মেডিকেলের ওই পাশে, নিতে নিতেই তো মানে লাইফ চলে গেছে 75%।